ব্যান্ডেল কাটোয়া লাইন ধরে ত্রিবেণী স্টেশন থেকে মাইল পাঁচেক এগোলেই সেই গ্রামটি দেখা যাবে। ছবির মতন গ্রাম, গঙ্গার ধারের প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। ধরা যাক গ্রামটির নাম চন্দনপুর। এই গ্রামেরই একটি মাঝারি আকারের আধ পুরনো দোতলা বাড়ি বেশ সস্তা দামে খরিদ করলেন কলকাতার এক স্টিল কোম্পানির মালিক কামরাজ আগরওয়াল। বাড়িটার অবস্থা মোটামুটি খারাপ নয়, একটু আধটু মেরামত করে নিতে পারলে বসবাসের কোনো অসুবিধাই হবে না। তবু কোটিপতি আগরওয়াল স্থির করলেন বাড়িটা আগাগোড়া চুনবালি খসিয়ে নিখুঁতভাবে সারিয়ে নেবেন। তাতে খরচা যা হয় হবে, সে খরচ করতে তিনি কৃপণতা করবেন না। কারণ এই বাড়িটাকেই তিনি করতে চান নানা রকম ফুল গাছ ও বাহারি লতাপাতায় সাজানো একটি মনোরম পল্লী ভবন, যেখানে তিনি মাঝে মাঝে কলকাতার ঘিঞ্জি পরিবেশ থেকে বেরিয়ে এসে অবসর গ্রহণ করতে পারবেন। এই ভেবে তিনি তার অফিসের একজন বিশ্বাসী কর্মচারী অনিমেষ রায়ের সঙ্গে 7 জন মিস্ত্রিকে পাঠিয়ে দিলেন চন্দনপুরে এবং পৃথক একটি লরিতে করে সিমেন্ট, বালি, চুন ইত্যাদি পাঠাবার ব্যবস্থা করলেন, যাতে প্রথম কয়েকটা দিনের কাজ চালানো যায়। তারপর দেখে শুনে অনিমেষ যেন ত্রিবেণী থেকেই ওইসব জিনিস সংগ্রহ করার ব্যবস্থা করে। বাড়িটি তিনি খুব কম দামে কিনেছেন হরিশঙ্কর গঙ্গোপাধ্যায় নামে ইউনাইটেড ব্যাংকের একজন পদস্থ কর্মচারীর কাছ থেকে। ভদ্রলোক সপরিবারে কলকাতায় বসবাস করেন, তারই সোপার্জিত অর্থে কেনা। দেশের মায়া হরিশঙ্কর বাবুর কেটে গিয়েছিল, দেশে বাস করার ইচ্ছা তার ছিল না। তাই তিনি বাড়িটাকে বিক্রি করার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, আর সেই বিজ্ঞাপন দেখেই আগরওয়াল বাড়িটা কিনে নিয়েছেন। কারখানার মোটর ভ্যানে করে দলবল নিয়ে যখন অনিমেষ চন্দনপুর পৌঁছল, তখন বেলা 3টে বেজে গেছে। মিস্ত্রিরা খান তিনেক ঘর পরিষ্কার করে নিল সকলের বাস করার জন্য। যতদিন না বাড়িটার মেরামতের কাজ শেষ হয়, ততদিন তাদের এবং অনিমেষকে এখানেই থাকতে হবে, এই রকমই নির্দেশ আছে আগরওয়ালের। এবং থাকতে হলেই রান্না খাওয়ার আয়োজন করতে হবে। মিস্ত্রিরা 7 জন আর অনিমেষ নিজে, এই 8 জনের দুবেলার রান্নার জন্য একজন লোকের নিতান্তই দরকার, এবং আজ থেকেই দরকার। বাড়িতে পৌঁছেই অনিমেষ তাই আবার গায়ের মধ্যে বেরিয়ে পড়ল সেই লোকের সন্ধানে। খানিক পথ অগ্রসর হওয়ার পর একটা ছোট্ট কোঠা বাড়ির বাইরের দাওয়ায় বসে কয়েকজন বয়স্ক লোককে দাবা খেলতে দেখে অনিমেষ গিয়ে দাঁড়ালো তাদের সামনে। এই কেতাদুরস্থ স্যুট পরিহিত অচেনা যুবককে দেখে গায়ের লোকগুলো দাবা খেলা বন্ধ করল। তারা সকৌতূহলে অনিমেষের দিকে তাকালেন। অনিমেষ বলল, আমি কলকাতা থেকে আসছি। আপনাদের বোধহয় অজানা নেই, এখানে হরিশঙ্কর গাঙ্গুলির বাড়িটা কামরাজ আগরওয়াল কিনে নিয়েছেন। একজন ভদ্রলোক বললেন, গঙ্গার কাছে অশ্বত্থতলার ডান দিকে যে দোতলা কোঠা বাড়িটা রয়েছে, ওই বাড়িটার কথাই বলছেন তো? অনিমেষ বলল, হ্যাঁ, ওই বাড়িটাই। আমি আগরওয়াল সাহেবের স্টিল কোম্পানিতে কাজ করি। সাহেব আমাকে আর কয়েকজন রাজমিস্ত্রিকে এখানে পাঠিয়ে দিয়েছেন বাড়িটা মেরামত করার জন্য। 15-20 দিন লাগবে বলে মনে হচ্ছে। আমরা আছি প্রায় 8 জন। দুবেলা রান্না খাওয়া তো করতে হবে। ভালো রাঁধতে পারে এমন একজন লোকের দরকার, সেই খোঁজেই আপনাদের কাছে এসেছি। যদি আপনারা একটা ব্যবস্থা করে দেন, খুব উপকার হয়। ভদ্রলোক বললেন, হ্যাঁ, একজন বয়স্কা মেয়ে ছেলে আছে, তাকে দিতে পারি। তাকে তো দুবেলা খেতে দিতে হবে, আর হাত খরচাও 2-1 টাকা দেওয়া দরকার। তা তো বটেই। 15 দিন হোক, 20 দিন হোক, 25 দিন হোক, রান্না করে দিতে হবে। দুবেলা তিনি খাবেন, আর হাত খরচ বাবদ 5 টাকা দেব। ব্যাস ব্যাস, ওতেই হবে। তা আপনার কি আজই লোকের দরকার? হ্যাঁ, সেই জন্যই তো বাড়িতে পা দিয়েই বেরিয়ে পড়েছি। আজ সন্ধ্যার আগেই যদি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঘন্টাখানেক পরে আমি নিজেই তাকে নিয়ে যাচ্ছি। আপনি থাকবেন তো? হ্যাঁ, আছি। আচ্ছা, এদিকে দোকান পসার, বাজার হাট এসব কোথায়? যদি বলে দেন, আমি একবার দেখে আসি। আজকের মতো চাল ডাল তরিতরকারি কিছু নিয়ে এসেছি বটে, কিন্তু মুদির দোকানের সামগ্রী কিছুই আনা হয়নি। দ্বিতীয় আরেকজন ভদ্রলোক দাবা খেলার দর্শক ছিলেন। হাবভাব আর কথাবার্তায় তাকে বেশ অমায়িক আর সহানুভূতিশীল মনে হচ্ছিল। তিনিই অনিমেষকে বাজারের দিকে নিয়ে গেলেন। অনিমেষকে সঙ্গে নিয়ে গায়ের প্রধান সড়ক ধরে তিনি উত্তর দিকে হাঁটা দিলেন। পরদিন 8টা থেকে মিস্ত্রিদের কাজ শুরু হয়ে গেল।
একতলা দোতলা মিলে বাড়িটাতে সব শুদ্ধ খান 10 ঘর, আর দোতলার ছাদের ওপর আছে একটা চিলে কোঠা। সেই ঘরটাও নেহাত ছোট নয়, লম্বা চওড়াও আছে আর উঁচুও বেশ। দোতলার ছাদ আর চিলে কোঠা থেকেই কাজ আরম্ভ হলো। ঘরদোর ছাদ মোটামুটি সব ভালোই আছে। খারাপের মধ্যে চুনবালি প্লাস্টারের বহু জায়গায় নোনা ধরেছে, আর স্থানে স্থানে চুনবালি খসে ইট বেরিয়ে পড়েছে। দরজা জানলার কপাট ইত্যাদি বেশ মজবুত আছে, শুধু রং একটু ফিকে হয়ে গেছে। আগরওয়ালের নির্দেশ আছে ঘরগুলোর সমস্ত চুনবালি খসিয়ে আগাগোড়া নতুন চুনবালির প্লাস্টারিং করতে হবে। সেই হিসেবেই ছাদ ও চিলেকোঠার প্লাস্টারিং খসানোর কাজ শুরু হয়েছে। দুজন মিস্ত্রি চিলেকোঠার মধ্যে ঢুকল, বাকিরা ছাদের কাজে হাত দিল। চিলেকোঠার দেওয়ালে একজন মিস্ত্রি প্রথমেই যেই শাবলের ঘা মেরেছে, অমনি একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। শাবলটা আচমকা পিছলে গিয়ে পড়ল লোকটার পায়ের পাতায়। বেশ খানিকটা কেটে গর্ত হয়ে গেল রক্তারক্তি কাণ্ড। অনিমেষ খুব বুদ্ধি করেই সঙ্গে কিছু ওষুধপত্র, তুলো, ব্যান্ডেজ ইত্যাদি এনেছিল। সে তৎক্ষণাৎ ক্ষতস্থানে হলুদ রঙের কি এক পাউডার লাগিয়ে তার পাটা বেশ শক্ত করে বেঁধে দিল এবং কিছুক্ষণের জন্য তার বিশ্রামের ব্যবস্থা করে দিল। যদি তার পায়ের অবস্থা ভালো থাকে তাহলে পরে সে কাজ করবে, নচেত দরকার বুঝলে তাকে ডাক্তার দেখানো হবে। কিন্তু কি আশ্চর্য, আরও একজন মিস্ত্রি যে চিলেকোঠায় ছিল তারও ঘটে গেল এক আকস্মিক দুর্ঘটনা। শাবলের আঘাতে দেওয়ালের খানিকটা প্লাস্টার খসিয়ে ফেলতেই লোকটা মাথা ঘুরে পড়ে গেল মেঝের ওপর। তার আর জ্ঞান রইল না। হই হই ব্যাপার। মিস্ত্রিরা ছুটে এসে তাকে ধরাধরি করে বাইরে নিয়ে এসে ছাদের ওপর শুইয়ে দিল। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে খানিকক্ষণ হাওয়া দিতে তবে তার চোখ খুলল। অনিমেষ বলল, চিলেকোঠার ঘরটা বড় অপয়া, দুইবার এরকম কাজে বাধা পড়ল। আচ্ছা, আজ ঘরে কাজ বন্ধ থাক। বিকেল 5টা পর্যন্ত মিস্ত্রিরা নির্বিঘ্নে ছাদের আলিশা আর দোতলার ঘরের কিছু কিছু দেওয়ালের কাজ শেষ করল। বেলা 12টা থেকে 1টা অবধি মিস্ত্রিদের খাওয়ার ছুটি ছিল। কাজ তারা করল বটে, কিন্তু সহকর্মী দুজনের দুর্ঘটনার জন্য তাদের মন ভালো ছিল না। ওই অসুস্থ মিস্ত্রি দুজনের পক্ষেই এদিন আর কাজ করা সম্ভব হয়নি। সন্ধে 6টা নাগাদ রাঁধুনি মহিলাটি এসে উনুন জেলে রান্না চাপিয়ে দিল। সকালে 8টা নাগাদ এসেছিল, রান্নাবান্না করে 12টার মধ্যে খেয়ে দিয়ে চলে গিয়েছিল। কাল রাতে গিয়েছিল 9:30টায়, আজ গেল 9টায়। অনিমেষ রাত 11টার আগে খেতে পারে না, ওই রকমই ওর বরাবরের অভ্যেস। মিস্ত্রিদের একটু সকাল সকাল খাওয়ার ইচ্ছা থাকলেও তারা বাবুর সঙ্গে রাত 11টাতেই খাওয়া উচিত বিবেচনা করেছে। কাল রাত 11টাতেই সকলে একসঙ্গেই খেয়েছে, তাই আজও তারা সেইরূপ খাবে বলে স্থির করে মেঝেতে আঁক কেটে হ্যারিকেনের আলোয় বাঘবন্দি খেলা শুরু করেছে। আর অনিমেষ তাদের পাশের ঘরে মেঝেতে বিছানা পেতে একটা ইংরেজি বই পড়ছে। মাথার ওপরে জ্বলছে হ্যারিকেন। রাত তখন 10টা বেজে গেছে। বেশ তন্ময় হয়েই অনিমেষ বইখানা পড়ছিল। হঠাৎ কিসের যেন একটা শব্দ পেয়ে সে দরজার দিকে তাকালো। তাকিয়েই কেমন যেন চমকে উঠল সে। দেখল দরজার গোড়ায় আধা আলো আধা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি মহিলা। পরনে তার কালো বা ওই ধরনের কোনো গাঢ় রঙের নকশাদার চওড়া পাড়ওয়ালা সাদা জমিন শাড়ি, মাথায় ঘোমটা টানা। মুখমণ্ডল খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। অনিমেষ অত্যন্ত অবাক হলো, এত রাতে তার কাছে একজন সম্পূর্ণ অচেনা মহিলা কি করছে। প্রথম নজরে হঠাৎ সে ভেবেছিল রাঁধুনি মেয়েটাই বোধহয় এসেছে, কিন্তু পর মুহূর্তেই তার ভুল ভেঙেছে। অনিমেষ অত্যন্ত অস্বস্তি বোধ করতে লাগল। বিছানার উপরে উঠে বসে অস্বস্তিকর কণ্ঠে সে প্রশ্ন করল, কে আপনি? মহিলাটি এত কাছে থাকা সত্ত্বেও তার কাছ থেকে যে উত্তর এলো, মনে হলো তার সেই কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে ভেসে আসছে। মহিলাটি বলল, আমার পরিচয় জেনে আপনার লাভ নেই, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনি সারা বাড়ি মেরামত করছেন, করুন, কিন্তু উপরের ওই চিলেকোঠার ঘরটায় হাত দেবেন না। ওতে আমি থাকি, আমার ঘর যেমন আছে তেমনই থাকবে, আর
আমার ঘরে হাত দিলে কিন্তু ফলটা ভালো হবে না, খুব সাবধান। অনিমেষ বিস্ফারিত নেত্রে হতভম্বের মতো বলল, কই, ওপরের ওই চিলে কোঠায় তো কেউ থাকে বলে মনে হলো না। অনিমেষের কথা বলার মধ্যেই মহিলাটি অন্ধকারের মধ্যে মিশে গেল। হ্যারিকেন নিয়ে অনিমেষ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় গিয়ে দাঁড়ালো, কিন্তু কাউকে এসে দেখতে পেল না। মুহূর্তের মধ্যে আবার 3 সেলের টর্চটা নিয়ে এলো সে। চতুর্দিকে আলো ফেলল, না, কোথাও কেউ নেই। কি আশ্চর্য! সে চতুর্দিকে অন্ধকারের মধ্যে দৃষ্টিপাত করছে। আচমকা তার মনে হলো তার এক পাশ থেকে কানের কাছে মুখ এনে কে যেন ফিসফিস করে বলল, গভীর আতঙ্কে অনিমেষের সারা দেহটা শিরশির করে উঠল, যেন একটা হিম প্রবাহ বয়ে গেল তার শিরদাঁড়ার মধ্যে দিয়ে। পাশের মিস্ত্রিদের ঘরে গিয়ে এসে জিজ্ঞাসা করল, তোমরা এই মুহূর্তে কোনো মেয়ে ছেলেকে দেখেছ? মাথায় ঘোমটা দেওয়া আর সাদা লাল কাপড় পরা? সকলে অবাক হয়ে অনিমেষের মুখের দিকে তাকালো। একজন বলল, না তো, আমরা তো বাবু খেলাতেই ডুবে আছি, অন্যদিকে খেয়াল করিনি। কোনো মেয়ে ছেলে এসেছিল নাকি, আপনি দেখেছেন? হুম। মিস্ত্রিরা অবাক হয়ে ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। নানা চিন্তায় রাতে ভালো ঘুম হলো না অনিমেষের। কে ওই মহিলাটি? চিলে কোঠায় তো কেউ থাকে না। তাছাড়া মেয়েটির অস্বাভাবিক আগমন আর প্রত্যাবর্তন অত্যন্ত রহস্যজনক। তার কথাবার্তা আরও রহস্যময়। তবে কি চিলে কোঠায় হাত দেওয়ার অপরাধেই ওই মিস্ত্রি দুজনের অমন আকস্মিক দুর্ঘটনা ঘটল? মহিলাটি মানুষ নাকি মানুষের রূপধারী অন্য কিছু? অনিমেষের দেহটা ভয়ে কাঠ হয়ে আসে। সকালে ঘুম থেকে উঠেই চাটা খেয়ে অনিমেষ বাজারের থলি হাতে বেরিয়ে পড়ল। এখানে 8টার আগে ভালো বাজার বসে না। তার এত সকাল সকাল বেরোনোর উদ্দেশ্য ওই আগের দিনের ভদ্রলোক শঙ্কর চৌধুরীর সাথে দেখা করে তার কাছ থেকে ওই রহস্যজনক মহিলাটি সম্পর্কে কিছু জানা যায় কিনা সেই চেষ্টা করতে হবে। চৌধুরী মশাইয়ের বাড়ি অনিমেষের জানা। প্রথম দিন চৌধুরী মশাইয়ের সাথে অনিমেষের যখন কথা হচ্ছিল, সেদিনই চৌধুরী মশাই অনিমেষকে তার বাড়িতে চায়ের নিমন্ত্রণ দেন। অনিমেষকে এত সকালে তার বাড়ির দরজায় দেখে চৌধুরী মশাই একগাল হেসে প্রশ্ন করলেন, কি অনিমেষ বাবু, এত সকালে? বিশেষ একটা কাজে আসতে বাধ্য হলাম চৌধুরী মশাই। কি ব্যাপার? বসুন বসুন। ঘরের বাইরের দাওয়ায় তিনি মাদুর বিছিয়ে দিলেন। অনিমেষের মুখমণ্ডলের রেখাগুলো দুশ্চিন্তায় আর অনিদ্রায় কুঁচকে রয়েছে। মুখখানা শুকনো। সেটা লক্ষ্য করে বিচক্ষণ চৌধুরী মশাই প্রশ্ন করলেন, কাল আবার কিছু দুর্ঘটনা ঘটেছে নাকি? আপনার সেই মিস্ত্রি দুজনের কথা তো কাল শুনেই এলাম, তারা তো ভালোই আছেন। আপনি বললেন আবার অন্য কিছু? হ্যাঁ, রাতে একটা ঘটনা ঘটেছে, অস্বাভাবিক ঘটনা। তাই নাকি? কিরকম কিরকম? কেউ আবার জখম টখম হলো নাকি? না, জখম টখমের ব্যাপার নয়। শুনুন বলছি। আগাগোড়া ঘটনাটা জানালো অনিমেষ। শুনে গম্ভীর মুখে চৌধুরী মশাই বললেন, বুঝেছি। কি বুঝেছেন? গম্ভীর উৎকণ্ঠার সঙ্গে অনিমেষ প্রশ্ন করল। চৌধুরী মশাই বললেন, দেখুন, যার বাড়ি আপনি কিনেছেন সেই হরিশঙ্কর গাঙ্গুলির প্রথম পক্ষের স্ত্রী সাংসারিক কোনো অশান্তির কারণে প্রায় 15-16 বছর আগে ওই চিলে কোঠার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর পরই কিছুদিনের মধ্যেই হরিশঙ্কর বাবু কলকাতায় বাড়ি কিনে চলে যান এবং কলকাতায় মেয়ে বিয়ে করে আবার নতুনভাবে ঘর সংসার পাতেন। হ্যাঁ, বেশ বুঝতে পারা যাচ্ছে তার সেই প্রথমা স্ত্রীর অতৃপ্ত আত্মা এখনো সেই চিলে কোঠা আঁকড়ে ধরে রয়েছে। আপনার মিস্ত্রি দুজনের দুর্ঘটনার কারণ এবার স্পষ্ট হলো। অনিমেষ সভয় তাকালো চৌধুরী মশাইয়ের দিকে।
হ্যাঁ তাই, ওই ঘরে হাত দেওয়ার জন্যেই মহিলা প্রেতাত্মা ক্ষুব্ধ হয়ে ওদের শাস্তি দিয়েছেন। তাহলে এখন আমার কর্তব্য? কি করা উচিত তা ভেবে দেখতে হবে। আপনি এখন ওই ঘরটা ছেড়ে অন্য ঘরগুলোর মেরামতে হাত দিন। কয়েকজনের সাথে আমি পরামর্শ করে দেখি। ত্রিবেণীতে একজন খুব ভালো ওঝা আছেন, তার সঙ্গেও পরামর্শ করে দেখি। এরই মধ্যে একবার আমি তার কাছে যাব সময় করে। আপনাকেও সঙ্গে নিয়ে যাব, তবে আজ বা কাল হবে না, পরশুদিন দুপুরে খাওয়া দাওয়ার পর যেতে পারি। অনিমেষ কিন্তু এখানেই থামল না। মিস্ত্রিদের কাজকর্ম বুঝিয়ে দিয়ে বেলা 11টার মধ্যে খাওয়া দাওয়া সেরে কলকাতায় রওনা হয়ে পড়ল। বলে গেল 5টার মধ্যেই ফিরে আসবে। মিস্টার আগরওয়াল তো সব কিছু শুনে ক্ষেপে আগুন। অনিমেষকে তিরস্কার করে বললেন, থাম, যত সব বুঝলো কি গাঁজা খুঁড়ি। তুমি আজকালকার ছেলে হয়ে সব বিশ্বাস করো? ছি 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 ছি, কি দেখতে কি দেখেছো, কি শুনতে কি শুনেছ। ঠিক আছে, এখন তুমি চলে যাও। কাল আমি সকালে চন্দনপুর যাচ্ছি, দেখবো সে মেয়ে ভূত কেমন, কত তার শক্তি। কেউ নিশ্চয়ই তোমাকে ভয় দেখিয়েছে। দেখা যদি তার পাই, গলা টিপে তাকে মারবো। সকাল 9টার মধ্যেই যাব। তুমি আমাদের খাওয়ার ব্যবস্থা করো, যাও। আমার সঙ্গে একজন বন্ধুও যাবে, ড্রাইভার তো থাকবেই, আর একজন দারোয়ানকেও নিয়ে যাব। মোট 4 জন আমরা যাব। খাওয়ার ব্যবস্থা করবে। আগরওয়াল কথা রাখলেন। নিজের মোটরে করে পরদিন 9:30 নাগাদ চন্দনপুর পৌঁছলেন। সঙ্গে এনেছেন একজন অফিসের বন্দুকধারী দারোয়ান আর তার একজন বন্ধুকে। তিনি তো বাড়িতে পৌঁছেই ওই দুজন আর অনিমেষকে নিয়ে উঠে গেলেন দোতলার ছাদে। দেখলেন চিলেকোঠার ঘরটি। বেশ কিছুক্ষণ ঘরের ভেতর আর চারপাশটা লক্ষ্য করে ওপরে ডেকে পাঠালেন সমস্ত মিস্ত্রিকে। মিস্ত্রিরা হাজির হলো সবাই। আগরওয়াল ঘরটার মধ্যে দাঁড়িয়ে বললেন, তোরা একজন আমার সামনে দেওয়ালে শাবলের ঘা মারতো, দেখি কি হয়। মিস্ত্রিরা সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো। আগরওয়াল রেগে গেলেন, বললেন, কি হলো, হাওয়া গোবার মতো তোরা সব দাঁড়িয়ে রইলি যে? এই, তুই মারতো দেখি। ছোকরা মিস্ত্রিটি ভয় ভয় বলে উঠল, বাবু, বিশ্বাস করুন বাবু, এই ঘরে অপদেবতা বাস করে। তা নাহলে এমন হয়, একজনের পা জখম হয়ে গেল, একজন অজ্ঞান হয়ে গেল। রাবিশ, শাবলটা আমাকে দে তো, আমি দেখছি। দারোয়ান এগিয়ে এসে বলল, বাবু, আমারে শাবুল খান দিন তো, সব ভিতর দল আছে এরা। শাবলটা নিয়ে দারোয়ান যেই না ঘা লাগিয়েছে অমনি আবার সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। দেওয়াল থেকে শাবলটা আশ্চর্যজনকভাবে পিছলে বাঁকাভাবে এসে লাগলো তার হাঁটুতে। সে খুব চোট পেল, কেটে রক্তারক্তি কাণ্ড হয়ে গেল। দাঁড়িয়ে না থাকতে পেরে হাঁটু ধরে বসে পড়ল সেখানেই। আগরওয়াল গম্ভীর মুখে নিচে নেমে গেলেন। অনিমেষ তাড়াতাড়ি ওষুধপত্র এনে দারোয়ানের হাঁটুর তদ্দির তদারক করতে লাগলো। আগরওয়ালের মুখে আর কোনো কথা নেই। মুখ বুজে চা জলখাবার শেষ করলেন তিনি। তার মুখে থমথমে ভাব। মিস্ত্রিরা দোতলায় আবার যে যার কাজ শুরু করে দিয়েছে। দারোয়ান পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে রইল নিচের তলার ঘরে। অনেকক্ষণ পর আবার হাঁক ছাড়লেন আগরওয়াল। তুমি মিস্ত্রিদের বলো তারা যেন এক্ষুনি 20-25 বালতি জল দোতলার ছাদের উপর জমা করে। কি হবে স্যার? কি হবে তা দেখতে পাবে, যা বলছি ব্যবস্থা করো। 8 ঘন্টার মধ্যেই নানা পাত্রে করে 20-25 বালতির মতন জল মিস্ত্রিরা ওপরে তুলে দিল। অতঃপর আগরওয়াল তার মোটর থেকে পেট্রোল বোঝাই টিনটা নিয়ে এসে সদল বলে চিলেকোঠার সামনে গিয়ে হাজির হলেন। বললেন তিনি ঘরটাকে জ্বালিয়ে দিয়ে শয়তানিটাকে পুড়িয়ে মারতে চান। এই বলে তিনি সমস্ত পেট্রোলটা ঘরের মেঝেতে আর দেওয়ালের গায়ে ছড়িয়ে দিলেন। আর তারপর বাইরে এসে ছাদের ওপর দাঁড়িয়ে দেশলাইয়ের একটা কাঠি জেলে ছুড়ে দিলেন ঘরটার মধ্যে। দপ করে সারা ঘরটাই একসঙ্গে জ্বলে উঠল। ছাদের এক পাশে দাঁড়িয়ে সকলে নির্নিমেষ নয়নে সেই অগ্নিকাণ্ড দেখতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই দরজা আর জানলার কপাটেও আগুন ধরে গেল। তখন আগরওয়াল বললেন, জল ঢালো, এবার আগুন নেভাও, দেখবো এবার ঘরের দেওয়াল খোঁড়া যায় কি না। আগুন ভালোভাবে নিভে যাওয়ার পর আগরওয়াল এবার নিজের হাতে চিলেকোঠার দেওয়ালে শাবলের ঘা মারলেন। না, কোনো দুর্ঘটনা ঘটল না। এবার পরপর বেশ কয়েকবার ঘা মেরে তিনি নিচে নেমে এলেন। তার মন হালকা হয়ে গেছে, তিনি এখন নিশ্চিন্ত। ঘণ্টা 3 পর
দুপুরে খাওয়া দাওয়া সেরে আগরওয়াল বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একখানা মোটর এসে দাঁড়ালো দরজায়। গাড়ি থেকে নেমে ভেতরে একজন ঢুকতেই অনিমেষের সঙ্গে দেখা। গাড়ির আওয়াজ পেয়ে কে এলো সেই সন্ধানী করতে অনিমেষ আসছিল। অনিমেষকে দেখে লোকটি দ্রুত কণ্ঠে প্রশ্ন করল, বাবু কোথায় অনিমেষ দা? ওই ঘরে। তা খবর কি শুক্লাল? শুক্লাল ততক্ষণে আগরওয়ালের ঘরে ঢুকে গেছে। বাবু। শুক্লালের গলা কাঁপছে থরথর করে। আগরওয়াল বিস্মিত স্বরে তার দিকে তাকিয়ে বললেন, তুমি এখানে? হ্যাঁ বাবু, আপনার 3 তলার ফ্ল্যাটে হঠাৎই আগুন লেগে গেছে। আগুন? আগরওয়ালের দু চোখ বিস্ফারিত, ভয়ার্ত। শুক্লাল বলতে লাগলেন, হ্যাঁ বাবু, আপনার 3 তলার ফ্ল্যাটে হঠাৎ করেই আগুন লেগে গেছে। কি করে যে আগুন লেগেছে তার কোনো হদিশ পাওয়া যায়নি। একসঙ্গে 4খানা ঘরে আগুন জ্বলে ওঠে। আপনার লোকজনের কারো কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সকলে নিচে নেমে আসতে পেরেছেন, কিন্তু জিনিসপত্র কোনো কিছুই বাঁচানো গেল না। ওহ, সে কি আগুন বাবু! দাউ দাউ করে ঘরগুলো জ্বলছিল। দমকল আসতেই আমি মোটর নিয়ে আপনাকে খবর দিতে চলে আসি। এতক্ষণে নিশ্চয়ই আগুন নিভে গেছে। আপনি চলুন চলুন বাবু। আগরওয়াল বজ্রাহতের মতো বসে রইলেন।